নমস্কার। আশা করি আগের পর্বটি মিউচুয়াল ফান্ডের গঠনটা বুঝতে সাহায্য করেছে। তবে মিউচুয়াল ফান্ড ইনভেস্টিংয়ের জন্য এর গঠনটা বোঝা এতটা জরুরি না হলেও আমার মতে কিছুটা জানা থাকলে পরবর্তীকালে ইনভেস্টিং যাত্রায় কাজে আসতে পারে। এবার এখানে একটি প্রশ্ন উঠে আসে যে 2025 সাল পর্যন্ত ভারতবর্ষে 45টি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি রেজিস্টার আছে। আবার প্রত্যেকটি এএমসি বিভিন্ন ধরনের স্কিম আমাদের সামনে নিয়ে আসে। এবার কোনো একটি স্কিমে টাকা লাগাতে হলে আমাদের উচিত যে আগে সেই স্কিম সম্পর্কে সমস্ত তথ্য যাচাই করে দেখা এবং তারপর কোনো সিদ্ধান্ত নেওয়া। আর আপনি নিশ্চয়ই এই কথাটা কোনো না কোনো সময় শুনেছেন। Mutual fund investments are subject to market risks. Read all scheme related documents carefully. তাহলে কোনো স্কিম সম্পর্কে বিস্তারে জানার একটাই রাস্তা হলো স্কিম রিলেটেড ডকুমেন্টস। আজকের পর্বে আমরা এই ডকুমেন্টসগুলো থেকেই কিছু গুরুত্বপূর্ণ বিষয় বোঝার চেষ্টা করব। চলুন শুরু করি। এই ডকুমেন্টসগুলোর মধ্যে প্রধান দুটি ডকুমেন্টস হলো স্কিম ইনফরমেশান ডকুমেন্ট এবং স্টেটমেন্ট অফ অ্যাডিশনাল ইনফরমেশান। স্কিম ইনফরমেশান ডকুমেন্ট থেকে আমরা কোনো একটি নির্দিষ্ট স্কিম সম্বন্ধে জানতে পারি, আর স্টেটমেন্ট অফ অ্যাডিশনাল ইনফরমেশান থেকে ওই স্কিমটি যে এএমসি চালাচ্ছে তার সমস্ত লিগ্যাল তথ্য। তাই একটা এএমসিতে যতই স্কিম থাকুক এসআই একটাই থাকে, তবে এসআইডি আলাদা আলাদা হয়। আর এই দুটো ডকুমেন্টসের সারাংশ হিসাবে তৈরি হয় কিম, অর্থাৎ কি ইনফরমেশান মেমোরেন্ডাম। এখানে ইনভেস্টরদের জন্য কেবলমাত্র দরকারি তথ্যগুলোই দেওয়া থাকে। উদাহরণ হিসাবে এটি হলো কোটাক লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের কি ইনফরমেশান মেমোরেন্ডাম। এখানে প্রথমেই বলে দিয়েছে এটি একটি ওপেন এন্ডেড ইকুইটি স্কিম, যেটা প্রধানত লার্জ ক্যাপ স্টকেতে ইনভেস্টমেন্ট করে থাকে। আসলে মিউচুয়াল ফান্ডকে বিভিন্নভাবে ভাগ করা যেতে পারে, যেমন গঠনের ভিত্তিতে, ইনভেস্টমেন্টের ভিত্তিতে, ম্যানেজমেন্টের ভিত্তিতে। গঠন অনুযায়ী দেখলে মিউচুয়াল ফান্ডকে 3 ভাগে ভাগ করা যেতে পারে: ওপেন এন্ডেড ফান্ড, ক্লোজ এন্ডেড ফান্ড এবং ইন্টারভ্যাল ফান্ড। ওপেন এন্ডেড ফান্ডের ক্ষেত্রে নতুন ফান্ড শুরু হওয়ার পরও যে কোনো সময় এএমসির সঙ্গে ইউনিট কেনাবেচা করা যায়, কিন্তু ক্লোজ এন্ডেড ফান্ডের ক্ষেত্রে এমনটা সম্ভব নয়। আপনি কেবলমাত্র যখন ওই ফান্ডটি নতুন শুরু হয় তখন এএমসির কাছে ইউনিট কিনতে পারবেন, আর যখন ম্যাচুরিটি হবে তখন এএমসিকে বিক্রি করতে পারবেন। আর ইন্টারভ্যাল ফান্ড হলো এই দুই ধরনের মিশ্রণ। এই ফান্ডগুলো বছরের বেশিরভাগ সময় ক্লোজ এন্ডেড থাকলেও কিছু সময়কালের জন্য ওপেন এন্ডেড হয়। আমাদের ক্ষেত্রে কোটাক লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডটি হলো একটি ওপেন এন্ডেড ফান্ড। এবার আমরা যদি ইনভেস্টমেন্টের ভিত্তিতে দেখি তাহলে পাবো ইকুইটি ফান্ড, ডেট ফান্ড, হাইব্রিড ফান্ড, সলিউশন ওরিয়েন্টেড ফান্ড। এবার এদের মধ্যেও আবার ভাগ আছে, যেমন ইকুইটি ফান্ডের মধ্যে লার্জ ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড প্রভৃতি। ডেট ফান্ডের মধ্যে ওভারনাইট ফান্ড, লিকুইড ফান্ড প্রভৃতি। আমাদের ক্ষেত্রে কোটাক ফান্ডটি হলো একটি লার্জ ক্যাপ ফান্ড। এখানে একটু ছোট করে বলে দেই, ভারতবর্ষের স্টক মার্কেটে যে সকল কোম্পানিগুলো লিস্টেড আছে তাদের মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী 3 ভাগে ভাগ করা হয়। প্রথম 1 থেকে 100টি বড় কোম্পানি হলো লার্জ ক্যাপ, 101 থেকে 250 পর্যন্ত কোম্পানিগুলো হলো মিড ক্যাপ, আর 251 থেকে বাকি সমস্ত কোম্পানিগুলো হলো স্মল ক্যাপ। অর্থাৎ কোটাক লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডটি কেবলমাত্র এই প্রথম 100টি কোম্পানির মধ্যেই ইনভেস্ট করে। ইনভেস্টমেন্ট সংক্রান্ত সমস্ত ভাগগুলো নিয়ে এই একটি পর্বে বিস্তারে আলোচনা করা সম্ভব নয়, তাই অন্য একটি পর্বে আমরা সমস্ত ভাগগুলো নিয়ে বিস্তারে আলোচনা করব। আর মিউচুয়াল ফান্ডকে ম্যানেজমেন্টের ভিত্তিতে ভাগ করলে পাবো অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ড এবং প্যাসিভ ফান্ড। অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ডে ফান্ড ম্যানেজার ইনভেস্টমেন্ট করার সময় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে, কিন্তু অপরদিকে প্যাসিভ ফান্ডে ফান্ড ম্যানেজার কোনো একটি নির্দিষ্ট ইন্ডেক্স অনুযায়ী ইনভেস্টমেন্ট করে থাকেন, নিজে থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন না। আমাদের ক্ষেত্রে কোটাক লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডটি হলো একটি অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ড। ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি অংশটি দেখুন। দ্য ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি অফ দ্য এএমসি ইজ ডিরেক্টেড টু ইনভেস্টিং ইন স্টক which in the opinion of the investment manager are priced at the material discount to their intrinsic value। এবার এই অংশটি লক্ষ্য করুন। এখানে পুরোপুরি স্পষ্টভাবে উল্লেখ করা আছে এই ফান্ডটি কাদের জন্য উপযুক্ত। যারা লং টার্ম ক্যাপিটাল গ্রোথ অর্থাৎ দীর্ঘকালীন সময়কালের জন্য ইনভেস্টমেন্ট করতে চান তাদের জন্য এই ফান্ডটি উপযুক্ত। আর এর সঙ্গে রিস্কোমিটার দিয়ে এই স্কিমে কতটা রিস্ক আছে সেটাও বোঝানোর চেষ্টা করেছে। এই ফান্ডটি খুব রিস্কি।
তবে আমি আগে যেমনটা বলে এসেছি, ইকুইটি ইনভেস্টমেন্টে রিস্ক থাকে, কিন্তু আপনি যদি সময় দিয়ে ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে রিস্ক অনেকটাই কমে যায়। তাহলে আমরা প্রথম এই অংশটি থেকে একটা ধারণা পেলাম যে ফান্ডটি প্রধানত কোথায় ইনভেস্টমেন্ট করে, কাদের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত এবং এখানে কতখানি রিস্ক আছে। এবার চলুন এই পয়েন্টে, ইনভেস্টমেন্ট অবজেক্টিভ। এখানে স্পষ্ট করেই বলা আছে যে ফান্ডটি প্রধানত ইকুইটিতে ইনভেস্টমেন্ট করে থাকে লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে, অর্থাৎ প্রথম ওই 100টি কোম্পানির মধ্যে। এবং এটাও বলেছে যে হাউএভার দেয়ার ইজ নো অ্যাসুরেন্স দ্যাট দ্য অবজেক্টিভ অফ দ্য স্কিম উইল বি অ্যাচিভ। অর্থাৎ মিউচুয়াল ফান্ড উল্লেখ করে দিয়েছে যে তারা দীর্ঘকালীন সময়ে ভালো রিটার্ন পাওয়ার জন্য ইনভেস্টমেন্ট তো করবে, কিন্তু তারা নিশ্চিতভাবে যে লক্ষ্যে পৌঁছে যাবে এমনটা ভরসা দেবে না। এর পরের পয়েন্টটা হলো অ্যাসেট অ্যালোকেশন। এখানে বলতে চাইছে যে লার্জ ক্যাপ কোম্পানিতে ইনভেস্টমেন্ট তো করবে, কিন্তু সেটা কতখানি। সেবির নিয়ম অনুযায়ী লার্জ ক্যাপ ইকুইটি ফান্ডগুলোকে তার টোটাল ইনভেস্টমেন্টের ন্যূনতম 80% লার্জ ক্যাপ কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে হবে। আর অন্যান্য বিকল্প যেমন ডেট এবং মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে সর্বোচ্চ 20% এবং রিয়েল এস্টেট এবং ইনফ্রাস্ট্রাকচার মিলে সর্বোচ্চ 10%। তাহলে আমরা এই পর্যন্ত দেখলাম যে মিউচুয়াল ফান্ড আমাদের টাকা নিয়ে কিভাবে এবং কোথায় ইনভেস্টমেন্ট করে থাকে। এর দ্বিতীয় পর্বে দেখব মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্টমেন্ট করার সময় মিউচুয়াল ফান্ড আমাদেরকে কী কী বিকল্প উপলব্ধ করায় এবং কোন কোন ধরনের খরচ আমাদেরকে বহন করতে হয়। এছাড়াও দেখব মিউচুয়াল ফান্ডের রিটার্নের পারফরম্যান্স এবং তার তুলনা। তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরের পর্ব নিয়ে খুব শীঘ্রই আসব। নমস্কার।